ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে আইএস অন এর উদ্দেশ্য কি? আইএসটা কি আপনারা অ্যান্সার দিতে থাকেন কমেন্টে। আইএস অন এর উদ্দেশ্যটা কি? কোনটা অ্যান্সার হবে? আর্থিক অবস্থা প্রদর্শন করা, আর্থিক বিবরণী উপস্থাপনের নীতিমালা নির্ধারণ করা, নাকি কর সংক্রান্ত প্রতিবেদন, নাকি আন্তর্জাতিক অর্থায়নের নিরীক্ষা করা? তো আইএসটা কি? আইএস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। আইএস অন, এভাবে আইএস কিন্তু আমাদের টোটাল আইএস আছে 41। ঠিক আছে, এখন আর আইএস নাই। এখন যে স্ট্যান্ডার্ড আমাদের, অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং এর যে প্রতিবেদন তৈরি করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি বা আর্থিক বিবরণী তৈরি করি, এটা আইএস অনুযায়ী করি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটার আন্তর্জাতিক একটা মানদণ্ড, হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক মানদণ্ড, যেটা বাংলাদেশে আইএস থেকে বিএএস, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা অনুযায়ী আমরা করি। সেম একই জিনিস, চেঞ্জ ওইভাবে নাই। তো আইএস কিন্তু এখন আর নাই। এখন যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আইএফআরএস, টোটাল আইএস 41 ছিল, এখানে ইফেক্টিভ আছে আপনার হচ্ছে 24টা। ঠিক আছে, আইএস, আর আইএফআরএস আছে 18টা। তো আইএস, এক একটা আইএস এক এক বিষয় নিয়ে বলেছে। তো আইএস সম্পর্কে আমি আর একটু বলি। এক একটা আইএস এক এক বিষয় সম্পর্কে বলেছে। তো আইএস 1 এটা আসলে কি সম্পর্কে বলেছে? আইএস 1 যেটা বলেছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ঠিক আছে, মানে আর্থিক বিবরণীর প্রেজেন্টেশন। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে দেখেন, আর্থিক বিবরণীর উপস্থাপনের নীতিমালা নির্ধারণ করা। ঠিক আছে, আর্থিক বিবরণী উপস্থাপনের নীতিমালা মানে কিভাবে উপস্থাপন হবে, প্রেজেন্টেশন হবে। উপস্থাপন মানে হচ্ছে প্রেজেন্টেশন, সেটা। তাহলে অ্যান্সার, সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম। সঠিক অ্যান্সার হচ্ছে খ। পরের প্রশ্নে চলে যাই। ইটস সো গুড স্যার, মাইয়া, থ্যাংক ইউ আপনাকে মাইয়া। আচ্ছা, আমাদের ক্লাসের সাথে থাকেন, আমরা আরো অনেক ভালো শিখবো সামনে। অ্যাকাউন্টিং এর বেসিক আমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখেন, নেট মুনাফা বা নেট প্রফিট নির্ণয়ের সূত্র কোনটি? আমরা জানি নেট প্রফিট আমরা কখন পাই? ইনকাম স্টেটমেন্ট থেকে, অর্থাৎ আয় ব্যয় হিসাব থেকে যদি বলি, বা বিশদ আয় ব্যয় বিবরণী থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে নেট প্রফিট। ঠিক আছে, বা নেট মুনাফা। তাহলে নেট মুনাফার সূত্র কোনটা আমাদের? মোট আয় মাইনাস প্রত্যক্ষ ব্যয়, না এটা না, রাজস্ব মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস পরিচালন ব্যয়। তো সঠিক অ্যান্সার হবে এটা আমাদের নেট প্রফিট। নেট প্রফিটের সূত্র হচ্ছে রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড মাইনাস অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে, অর্থাৎ আমাদের রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি বাদ দেয়, তাহলে আমাদের এই দুইটা থেকে আমরা পাই গ্রস প্রফিট। ঠিক আছে, গ্রস প্রফিট অর্থাৎ মোট আয়। মোট আয় থেকে আমরা যখন অপারেটিং এক্সপেন্স বাদ দিব, তখন কিন্তু আমরা পাবো নেট প্রফিট। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে খ, রাজস্ব মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড মাইনাস পরিচালন ব্যয়। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। রেওয়ামিল অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স এর প্রধান উদ্দেশ্য কি? আমরা জানি রেওয়ামিল মানে আমাদের কিছু হিসাব থাকে, এই হিসাবের ডেবিট এবং ক্রেডিট দুইটা আলাদা করে আমরা লিখি, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড, তারপরে মিলাই। যদি মিলে যায় তাহলে নর্মালি ধরে নেওয়া হয় হিসাব শুদ্ধ আছে। হিসাবের মানে শুদ্ধতা আসলে আছে কিনা এটা জানার জন্যই কিন্তু আমরা রেওয়ামিল তৈরি করি। তাহলে আমরা দুই পাশ মিলাই, এই পাশ ডেবিট পাশ মিলাই রেওয়ামিলে, আর ক্রেডিট পাশ মিলাই। যখন এটা মিলে যায়, সেম হয়, তখন কিন্তু আমরা বুঝি যে না, হিসাবটা ঠিক আছে। যখন মিলে না, রেওয়ামিল তার দুই পাশে না মিললে আমরা ধরে নেই যে
কিন্তু আমাদের হিসাবে কোনো গড়মিল আছে, কোনো একটা ঝামেলা আছে। তাহলে রেওয়া মিলের উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য কি? আয় ব্যয় হিসাব প্রস্তুত করা? না, আয় ব্যয় হিসাব তো প্রস্তুত করো না, কারণ আয় ব্যয় হিসাবের জন্য আমরা ইনকাম স্টেটমেন্ট বা আয় ব্যয় বিবরণী তৈরি করি। গ্রাহকের অর্থ প্রদান বিশ্লেষণ করা, এরকম কোনো হিসাব কিন্তু অ্যাকাউন্টিং এ নাই। খতিয়ানের লিপিবদ্ধ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। দেখেন আমি আগে যে কথাগুলো বললাম যে শুদ্ধ আছে কিনা, এটা যাচাই করার জন্য আমাদের হিসাব যেটা সেটা শুদ্ধ আছে কিনা সেটা যাচাই করার জন্য রেওয়া মিল তৈরি করি। আর আয়কর নির্ধারণ করার জন্য আমাদের কিন্তু রেওয়া মিল করা হয় না। তাহলে রেওয়া মিল করার প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের সাথে যারা আছেন, ঠিক আছে, বেশি বেশি কমেন্ট করেন, বেশি বেশি শেয়ার দিয়ে দেন। আপনারা হচ্ছে কিন্তু ফ্রি গিভওয়ে আছে, আমাদের গিফট আছে। বেশি বেশি শেয়ার হাইলাইট দিলে কিন্তু আপনাদের জন্য গিফট আছে। ঠিক আছে? 4 নম্বর প্রশ্নে চলে এসেছি। মিলকরণ নীতি বা ম্যাচিং প্রিন্সিপাল। ম্যাচিং প্রিন্সিপাল কি? তো ম্যাচিং প্রিন্সিপাল কি এটা আপনারা বলেন যে ম্যাচিং প্রিন্সিপাল কি। ঠিক আছে? তার আগে আমরা দেখে আসি হিসাব বিজ্ঞানের প্রিন্সিপাল আছে 4টা। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞানের 4টা প্রিন্সিপাল আছে। এক হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল। ম্যাচিং প্রিন্সিপাল, মিলকরণ নীতি, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। কস্ট প্রিন্সিপাল, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল। and fourth হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। তাহলে 4টা প্রিন্সিপাল আছে। এক হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল, 2 হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, 3 হচ্ছে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, 4 হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। তাহলে ম্যাচিং প্রিন্সিপালটা কি সেটা আমরা আসছি। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, এটা অনুযায়ী আমাদের হিসাব, আমরা যে হিসাবের টাকাগুলো লিখি এটা কিন্তু কেনা দামে, অর্থাৎ আমরা যদি একটা যন্ত্রপাতি কিনি 2010 সালে এবং এটা 2026 সালে কিন্তু কেনা দামে দেখাতে হয়। 2010 সালে যদি আমরা একটা জমি কিনি 1 লাখ টাকা দিয়ে, 2030 সালে যেয়ে কিন্তু আমরা 1 লাখ টাকায় দেখাই। ঠিক আছে? এটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল অনুযায়ী। 2010 সালে 1 লাখ টাকা দিয়ে কেনা একটা জমির দাম 2050 সালে কিন্তু অনেক গুণ বেড়ে যায়, কিন্তু তবুও আমরা 1 লাখ টাকায় দেখাই হিসাবের বইতে, কারণ হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল অনুযায়ী বলা আছে যে কেনা দামে দেখাতে হবে সম্পদ। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল। ঠিক আছে? রেভিনিউ রিকগনিশন অর্থাৎ রাজস্ব আমাদের স্বীকৃতি নিতে যেটা। তো আমাদের এটার মূল কথা হচ্ছে আমাদের যখন আয় হবে, তখন আয় যখন হবে বা সেবা আমরা যখন দিব তখন এটা অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? কিন্তু আমরা টাকা পেলাম না পেলাম এটা কিন্তু আমাদের দেখার বিষয় না। রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল মানে হচ্ছে যখনই আমরা সেবা দিব বা যখনই আমাদের আয় অর্জিত হবে, সেটা টাকা পেলাম না পেলাম সেটা আমাদের দেখার বিষয় না, সেটাই হচ্ছে আমাদের হিসাবের বইতে আয় হিসেবে স্বীকৃতি দিতে হবে। ফুল ডিসক্লোজার প্রিন্সিপালের মূল কথা হচ্ছে আমাদের হিসাবের যাবতীয় জিনিস পূর্ণ প্রকাশ করতে হবে, কোনো কিছু হাইড করা যাবে না, সবকিছুই প্রকাশ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী এটা হচ্ছে আয় এবং ব্যয়ের ম্যাচিং করা। কার ম্যাচিং করা? আয় এবং ব্যয়। ঠিক আছে? তার মানে আয় করার জন্য আমাদের যে ব্যয়টা হয়েছে সেটা আমাদের কিন্তু দেখাতে হবে। ঠিক আছে? যে হিসাব বর্ষ আমাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে। হিসাবের বই যখন আমরা তৈরি করি একটা টাইম ফ্রেমের জন্য তৈরি করি, 3 মাস, 6 মাস, নাহলে 1 বছর। তো ওই সময়ে আমরা যেটা আয় দেখাবো, সাপোজ 3 মাসে আমরা যেটা আয় দেখাবো, ওই আয় করার জন্য ওই সময় আমাদের যে ব্যয়টা হয়েছে সেটা কিন্তু আমাদের বইতে অবশ্যই দেখাতে হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল। তাহলে এখন আমরা দেখি যে সময় আয় অর্জিত হয় সেই সময়ের সংশ্লিষ্ট ব্যয় স্বীকৃত হবে। তাহলে এটাই হচ্ছে ম্যাচিং প্রিন্সিপালের মূল কথা। আয় এবং ব্যয়ের তুলনা করা এটা হয় না, কারণ হচ্ছে আগেই বলেছি ম্যাচিং প্রিন্সিপাল কি, সম্পদ ও দায়ের সমন্বয় করা হবে না, এটাও হয় না, ব্যয়ের প্রমাণপত্র সংরক্ষণ করতে হবে।
এটা না। তাহলে ম্যাচিং প্রিন্সিপাল বা মিলকরণ নীতির মূল কথা হচ্ছে আমাদের যে সময়ে আয় অর্জিত হবে ওই সময় যে ব্যয়গুলো রয়েছে ওই ব্যয়গুলা ওই সময়ে আমাদের হিসাবের বইতে দেখাতে হবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে চলে এসেছি। FIFO ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কি ঘটে? এটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ মজুদ পণ্য হিসাব রক্ষণের ক্ষেত্রে মজুদ পণ্য হিসাব রক্ষণ। মজুদ পণ্য হিসাব রক্ষণের পদ্ধতি আছে 3টা। এক হচ্ছে FIFO ফার্স্ট ইন ফার্স্ট আউট, 2 হচ্ছে LIFO লাস্ট ইন ফার্স্ট আউট এবং 3 হচ্ছে এভারেজ মেথড। তো মজুদ পণ্য হিসাব রক্ষণের ক্ষেত্রে FIFO আমাদের একটা পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয়? ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আপনারা LIFO মানে কি, যারা আছেন আমাদের সাথে তারা বলেন তো এটার অর্থ কি? এখানে তো ফার্স্ট ইন ফার্স্ট আউট বলে দেওয়া আছে, অর্থাৎ আমরা যে পণ্য ফার্স্ট ইন প্রথমে আমরা কিনবো সেই পণ্য প্রথমে আমরা বিক্রি করে দিব, ঠিক আছে। লাস্ট ইন ফার্স্ট আউট মানে যেটা আমরা লাস্টে কিনবো, শেষে কিনবো, সেটা আগে বিক্রি করে দিব। আর এভারেজ মেথডে হচ্ছে আমাদের গড় একটা হিসাব, সেই গড় হিসাবের প্রাইসে আমরা বিক্রি করে দিব। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট আর এভারেজ মেথড। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কি ঘটে? সর্বশেষ ক্রয়কৃত পণ্য প্রথমে বিক্রি করা হয় না, এটা হচ্ছে লিফোতে করা হয়। লাস্ট ইন ফার্স্ট আউট, শেষে কেনা প্রথমে বিক্রি, শেষে কেনা পণ্য আগে বিক্রি করা হয়, এটাও একই কথা। প্রথমে কেনা পণ্য প্রথমে বিক্রি করা হয়। এই যে এটা হচ্ছে অ্যান্সার। প্রথমে কেনা ফার্স্ট ইন, প্রথমে বিক্রি করা হয় ফার্স্ট আউট। আর সব পণ্য একসাথে বিক্রি করা হয়, এটা ইললজিক্যাল। সব পণ্য আসলে একসাথে বিক্রি হয় না, আমাদের স্টকে কিছু থাকে এবং আমরা কিছু পণ্য বিক্রি করে দেই। পরের প্রশ্নে চলে যায় 6 নম্বর। পরিচালন কার্যক্রম বা অপারেটিং অ্যাক্টিভিটিস এর অন্তর্ভুক্ত কোনটি? তো আমরা যদি কার্যক্রমকে অপারেটিং আর নন অপারেটিং দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস আর নন অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস আর নন অপারেটিং অ্যাক্টিভিটিস, তাহিরা হোসনা 5-এর গ আপনি বলেছিলেন, আমরা দেখে আসি 5-এর গ। হ্যাঁ, আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন তাহিরা, আপনার অ্যান্সার সঠিক ছিল, অনেক ধন্যবাদ। 6 নম্বরের কোনটা অ্যান্সার হবে আপনি বলে দেন। 6 নম্বর হচ্ছে পরিচালন কার্যক্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর অন্তর্ভুক্ত কোনটি? নতুন শেয়ার ইস্যু করা, ঋণ পরিশোধ করা, ব্যবসার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা, নাকি স্থায়ী সম্পদ বিক্রি করা? তাহলে অপারেটিং যেটা, সেটা হচ্ছে আমাদের রেগুলার যে কাজ বা রেগুলার অ্যাক্টিভিটিস, যেটা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা, সেটাই হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে ব্যবসায়ের দৈনন্দিন পরিচালন যে কার্যক্রমকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস বলি। অর্থাৎ প্রত্যেক দিন যে বিক্রি হয় বা কেনা হয়, আমাদের আয় ব্যয় হিসাবে আমরা যে হিসাবগুলো নিয়ে আসি, সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। আর নন অপারেটিং অ্যাক্টিভিটিস কোথায় চলে যায়? আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে চলে যায়। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বে অংশে কিন্তু নন অপারেটিং অ্যাক্টিভিটিস গুলো চলে যায়। ওগুলোকে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলতে পারি, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে অ্যাক্টিভিটিস করা হয়। 7 নম্বর প্রশ্নে চলে এসেছি। সংরক্ষিত আয় বা রিটেইন আর্নিংস কি? সংরক্ষিত আয় বা রিটেইন আর্নিংস কি? তো আমাদের কিন্তু নেট প্রফিট থাকে বা মোট আয় থাকে। নেট প্রফিট থেকে, এই নেট প্রফিট আয় ব্যয় হিসাব থেকে আমরা বা নেট মুনাফা যেটা আমরা পাই, এটাকে কিন্তু 2-3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসেবে দিয়ে দেওয়া হয়। আর একটা হচ্ছে সঞ্চিতিতে স্থানান্তর করা হয় বা প্রভিশন হিসেবে রাখা হয়। আর 3 নাম্বার হচ্ছে আমাদের রিটেইন আর্নিংস বা সংরক্ষিত আয়। বা এটাকে সংরক্ষিত আয় বলে। তাহলে এই দুইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করি, ঠিক আছে, এই দুইটা
পে আউট করি বা ডিস্ট্রিবিউশন করি, আর এটা হচ্ছে রেখে দেয়। তো আমাদের যেটা নেট মুনাফা হবে এটা থেকে আমাদের এটা ডিভিডেন্ড দিয়ে দেয় শেয়ার মালিক যারা রয়েছে বা কোম্পানির মালিক যারা রয়েছে, শেয়ার যাদের কাছে আছে তাদেরকে আমরা লভ্যাংশ দেই। আরেকটা হচ্ছে সঞ্চিতিতে স্থানান্তর করি। সঞ্চিতি কি ভবিষ্যতে আমাদের লাগতে পারে আবার নাও লাগতে পারে, এরকম একটা ফান্ড, সাপোজ অবচয় সঞ্চিতি আছে, ঠিক আছে, দেনাদারের বাট্টা সঞ্চিতি আছে, তো এই সঞ্চিতিতে আমরা স্থানান্তর করি। আর বাকি যে টাকাটা থাকে সেটা আমরা রেখে দেই ব্যবসায় সম্প্রসারণ করার জন্য, বা ব্যবসায়ের পরবর্তীতে ওই টাকা ব্যবহার করার জন্য কিন্তু আমরা রিটেন আর্নিংস বা মুনাফা সংরক্ষণ করি। তাহলে সেটাই হচ্ছে সংরক্ষিত আয়। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে সংরক্ষিত আয় কি? মালিকের শেয়ার ধারণ না, এটা না, লভ্যাংশ হিসেবে বিতরণ না করে প্রতিষ্ঠানে সংরক্ষিত নেট মুনাফা। এই যে নেট মুনাফার যে অংশ লভ্যাংশ হিসেবে বিতরণ না করে রেখে দেওয়া হয় সেটা। আর মালিকের মূলধনকে তো ক্যাপিটাল বলে, এটা সংরক্ষিত হয় না। ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল, এটা ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল হতে পারে একদিক থেকে, কারণ ওই সংরক্ষিত তহবিল সেটা হচ্ছে কোথা থেকে আসলো এটা বোঝা যাচ্ছে না। এটাতে দেখেন নেট মুনাফা থেকে যেটা সংরক্ষণ করা হয়। ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল তো অন্য জায়গা থেকে আসতে পারে, কিন্তু সংরক্ষিত তহবিল বলতে আমরা হিসাব বিজ্ঞানে যেটা বুঝি, রিটেন আর্নিংস বলতে অ্যাকাউন্টিং এ যেটা বোঝায় সেটা হচ্ছে নেট মুনাফা থেকে যে টাকাটা রেখে দেওয়া হয়, ঠিক আছে, সেটা হচ্ছে সংরক্ষিত আয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ। তাইরা হোসনা, আপনি বলেছেন 7 খ, এক্স্যাক্টলি আপনার অ্যান্সার সঠিক হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাই পরের প্রশ্নে। বকেয়া ভিত্তিক হিসাব রক্ষণ বা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং কি? তাহলে এখানে আছে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং বা বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণ। তাহলে বেস বা ভিত্তিক কয়টা রয়েছে? বেজ অফ অ্যাকাউন্টিং, একটা হচ্ছে বকেয়া ভিত্তিক, আর দুইটা হচ্ছে নগদ ভিত্তিক। বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের প্রিন্সিপাল বলেছি 4টা, আর বেস বা বেসিস বলেছি 2টা, একটা হচ্ছে বকেয়া ভিত্তিক, 2 হচ্ছে নগদ ভিত্তিক। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? আগে নগদ ভিত্তিক হিসাব রক্ষণটা বলি। টুম্পা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম টুম্পা খাতুন, আপনাকে ওয়েলকাম। আমরা অনেক দূর চলে এসেছি, 7টা প্রশ্নের অ্যান্সার কিন্তু অলরেডি করেছি, আরো 10টা প্রশ্ন বাকি আছে। আমরা হিসাব বিজ্ঞানের বেসিক সম্পর্কে কিন্তু আজকে আমরা পড়ছি, নিবন্ধনের জন্য হোক, অ্যাকাউন্টস ফাইন্যান্সের অন্য জবের জন্য হোক, অ্যাকাউন্টিং এর বেসিক ক্লিয়ার হবে। তো আমরা 8 নম্বর প্রশ্নে বেসিস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ 2টা বেসিস আছে, বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান এবং নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান। তাহলে নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞানটা কি? যে হিসাব বিজ্ঞান যখন শুধুমাত্র নগদের আদান প্রদান মানে হিসাবভুক্ত করে, অর্থাৎ টাকা যখন পেলাম সেটা লিখে, টাকা যখন চলে গেল তখন সেটা হিসাবভুক্ত করে, সেটাকে নগদ ভিত্তিক হিসাব বলে। কিন্তু কোনো বকেয়া, কোনো অবচয় মানে নন ক্যাশ যে লেনদেনগুলো রয়েছে সেগুলো কিন্তু বকেয়া ভিত্তিকে আমাদের নগদান ভিত্তিতে আমরা কিন্তু বসায় না। যেমন অবচয় আছে, বকেয়া বেতন আছে, ঠিক আছে, এগুলো কিন্তু নগদ ভিত্তিক হিসাবে হয় না। আমাদের নগদান বই বা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, এগুলা কিন্তু নগদান ভিত্তিক, ঠিক আছে। তাহলে বকেয়া ভিত্তিকের মূল কথা কি? আমাদের টাকা পাওয়া লাগবে না, আমাদের যদি আয় অর্জিত হয় তাহলে আমরা সেটা আয় হিসেবে লিখব। ব্যয় আমাদের যখন হচ্ছে ব্যয় সংগঠিত হবে, আমরা টাকা দেই আর না দেই সেটা কিন্তু আমাদের হিসাবে লিখতে হবে, ঠিক আছে। তাহলে বকেয়া ভিত্তিকের মূল কথা, টাকা পেলাম বা না পেলাম সেটা আমাদের দেখার বিষয় না। মূল কথা হচ্ছে আমাদের ব্যয় যখন সংগঠিত হবে তখন ব্যয় হিসেবে লিখতে হবে, সেটা দিলাম না দিলাম। সাপোজ আমরা প্রত্যেক মাসে বেতন দেয়, ঠিক আছে, এখন 1 মাস চলে গেল, বেতন আমরা দেইনি, কিন্তু ওই বেতন তো আমাদের দিতে হবে। তো ওই 1 মাসের বেতন কিন্তু আমাদের বকেয়া বেতন হিসেবে 1 মাসেরটা লিখে রাখতে হবে। আচ্ছা, তাহলে বকেয়া ভিত্তিকের মূল কথা দেখি। নগদ আদায় বা পরিশোধের সময় আয় ব্যয় স্বীকৃত হয় না, নগদ আদায় বা পরিশোধের সময় এটা হচ্ছে নগদান ভিত্তিক। আয় ও ব্যয় সংগঠিত হওয়ার সময় স্বীকৃত হয়, এটা হচ্ছে অ্যান্সার। আয় ও ব্যয় সংগঠিত হওয়ার, যখন আয় আমাদের অর্জিত হবে, ঠিক আছে, আমরা সেবা দিলাম একজনকে, আমরা টাকা পাইনি, কিন্তু ওইটা আমাদের আয় হিসেবে লিখতে হবে, অর্থাৎ ওইটা আয় সংগঠিত হয়েছে। ব্যয়ের ক্ষেত্রে একই কথা, বেতনের যে এক্সাম্পলটা দিলাম সেটা আমাদের যখন সংগঠিত হবে তখনই সেটা ব্যয় হিসেবে স্বীকৃতি দিতে হবে। আপনি
টাকা দিলেন না তার মানে সেটা ব্যয় হিসেবে লিখবেন না, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, সম্পদ হস্তান্তরের সময় স্বীকৃত হয়, ঠিক আছে, এটা না। মূল কথা হচ্ছে আয় ব্যয়ের ক্ষেত্রে নগদ প্রবাহ ছাড়াই হিসাব করা হয়, নগদ প্রবাহ ছাড়া হিসাব করা হয় না। বকেয়া ভিত্তিক হিসাবে নগদ যেটা আছে সেটাও হিসাব করা হয় এবং বকেয়া যেটা আছে সেটাও কিন্তু হিসাব করা হয়, কিন্তু নগদান ভিত্তিতে শুধুমাত্র নগদ যেটা সেটা নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, হিসাব সমীকরণের সঠিক রূপ কোনটি? এটা একেবারে বেসিক একটা কোশ্চেন, যারা অ্যাকাউন্টিং এ 9-10 থেকে এটা শুরু হয় যে হিসাব সমীকরণ। অ্যাকাউন্টিংকে যদি খুব সংক্ষেপে কেউ ডিফাইন করতে চায় বা হচ্ছে অ্যাকাউন্টিং কি জিনিস সেটা বলতে চায়, তাহলে সে কিন্তু হিসাব সমীকরণটা বলে দিলেই হলো। মূল হিসাব সমীকরণটা হচ্ছে এটা, এ সমান এল প্লাস ওই, অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। ঠিক আছে, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ একটা কথা মনে রাখবেন, হিসাব বিজ্ঞানে কিন্তু কখনোই আমরা পার্সোনাল কারো হিসাব করি না, সব সময় একটা প্রতিষ্ঠানের দিক থেকে হিসাব করি, একটা প্রতিষ্ঠানের হিসাব আমরা করি। এটাকে বলে একটা হিসাব বিজ্ঞানের 4টা অ্যাজাম্পশন আছে, তার মধ্যে একটা হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। ঠিক আছে, ওই অ্যাজাম্পশন অনুযায়ী হিসাব বিজ্ঞান আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদা একটা সত্তা আছে এবং এই প্রতিষ্ঠানের এই সত্তার পক্ষেই কিন্তু ওই প্রতিষ্ঠানটা বা ওই সত্তাটা কিন্তু আলাদা করে তার হিসাব রাখে এবং হিসাব বিজ্ঞান কারো ব্যক্তিগত হিসাব রাখে না, প্রতিষ্ঠানের হিসাব রাখে, এটা মনে রাখবেন। তো এই এ সমান এল প্লাস ও এর মূল কথা, অর্থাৎ হিসাব এটা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের সমান হবে। সম্পদ কার সমান হবে? একটা প্রতিষ্ঠানে যা সম্পদ আছে, যদি 500 টাকার সম্পদ থাকে সেটা দায় এবং মালিকানা সত্ত্বের সমান হবে, অবশ্যই সমান হতে হবে। ঠিক আছে, এটা 500 টাকা এভাবে থাকতে পারে, অথবা 100 প্লাস 400 থাকতে পারে, ঠিক আছে, অথবা 400 প্লাস 100 থাকতে পারে, কিন্তু এই দায় এবং মালিকানা সত্ত্ব যেমনই থাকুক এটা 500 সমান হতে হবে। ঠিক আছে, আবার এখানে যদি আমরা প্লাস 100 হয়, 600 হয় সম্পদ, তাহলে এখানেও কিন্তু আমাদের 100 বাড়ায় দিতে হবে, 600, দুই পাশ সমান হবে, সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। কে আর সুজন আপনি বলেছেন, থ্যাংক ইউ কে আর সুজন, সি আনসার। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহিরা হোসনা 9 গ, হ্যাঁ তাহিরা হোসনা আপনিও সঠিক অ্যান্সার দিয়েছেন। তো এটা আমাদের খুবই বেসিক প্রশ্ন, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ আসে কোথা থেকে? মালিকরা যে মূলধন দেয় সেটা এবং অতিরিক্ত যদি কেউ লোন নেয় বা ডিবেঞ্চার ইস্যু করে তাহলে সেটা দায়, বা কারো কাছ থেকে ধার নেয় সেটা কিন্তু আমাদের দায়, অথবা যদি বাকিতে পণ্য ক্রয় করে নিয়ে আসে। ঠিক আছে, একটা প্রতিষ্ঠান শুরু করলো, সাপোজ, আচ্ছা এটা মনে হয় আপনারা জানেন, এটা বিস্তারিত না বলি, আমরা পরের প্রশ্নে চলে যাই কারণ এটা একেবারে বেসিক। তাহলে আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম কে আর সুজন থেকে এবং তাহিরা হোসনা থেকে, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। হিসাব তথ্যের প্রধান ব্যবহারকারী কারা? আপনারা 3টা ব্যবহারকারীর নাম আমাকে লিখে দেন যে হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যদি আমি বলি, তাহলে হিসাব বিজ্ঞান আমরা অনেকে বিবিএ এমবিএ পাশ করেছি, বাট ভাইবাতে যখন হচ্ছে 4th ইয়ারের বা মাস্টার্সের ভাইবা নেই, তখন যদি বলি হিসাব বিজ্ঞান কি, সংজ্ঞা দাও, তাহলে কিন্তু সবাই থতমত খেয়ে যায় যে আসলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা তো ওইভাবে পড়া হয় না। কিন্তু হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে অবশ্যই আমাদের সংজ্ঞাটা জানা উচিত। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে, হিসাব বিজ্ঞান একটা তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান কি? একটা তথ্য ব্যবস্থা। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেমস। অ্যাকাউন্টিং হচ্ছে একটা তথ্য ব্যবস্থা যেটা লেনদেন সমূহ চিহ্নিত করে। ঠিক আছে, ঘটনা থেকে লেনদেন কিনা সেটা চিহ্নিত করে এবং এই লেনদেন চিহ্নিত করে হিসাবে অন্তর্ভুক্ত করে এবং এটা আর্থিক বিবরণী তৈরি করে বিশ্লেষণ করে এটা
হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারীদের কাছে প্রদান করে, তারা যেন সঠিক সিদ্ধান্ত নেয়। তাহলে মূল কথা হচ্ছে লেনদেন থেকে হিসাব বিবরণী তৈরি করে ব্যবহারকারীদের কাছে দেওয়া, যেন তারা অর্থনৈতিক যে সিদ্ধান্ত সেটা সঠিকভাবে নিতে পারে। তাহলে মূল কথা কিন্তু হিসাব বিজ্ঞানের সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা। কাদেরকে? ব্যবহারকারীদেরকে। তাহলে এই ব্যবহারকারী আসলে কারা? এই ব্যবহারকারীকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি, অভ্যন্তরীণ আর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে? তো আপনারা ব্যবহারকারী, দুইটা ব্যবহারকারীর আমাদেরকে নাম লিখে দেখান কমেন্টে। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? অর্থাৎ আমরা যে হিসাব বিজ্ঞান তৈরি করি, অর্থাৎ যে আর্থিক বিবরণী তৈরি করি, আয় ব্যয় হিসাব, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী হিসাব, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী। তো এই যে হিসাবগুলো তৈরি করি, এটা ব্যবহারকারী কারা? কারা এটা ইউজ করে? ঠিক আছে? এটা তো মাঠের কৃষক ইউজ করবে না, করতে পারে মাঠের কৃষক, এটা চাইলে ইউজ করতে পারে, এটা যে কেউ চাইলে ইউজ করতে পারে। কিন্তু মেইন ব্যবহারকারী হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক, এই দুই ভাগে ভাগ করা যায়। অভ্যন্তরীণ কারা আছে? যারা হচ্ছে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, ঠিক আছে, বা ব্যবস্থাপক, ঠিক আছে, বা মালিক। মালিক হচ্ছে আমরা বাহ্যিকের মধ্যে দিব। বাহ্যিক হচ্ছে শেয়ার হোল্ডার, তা বা হচ্ছে যারা ঋণ প্রদানকারী, সরকারও হতে পারে, ঠিক আছে, বা যারা বিনিয়োগ করতে চায় নতুন করে, বিনিয়োগকারী, এরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তাহলে এই যে যারা অভ্যন্তরীণ হচ্ছে যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রয়েছে, তারা দেখে যে আসলে আমাদের কতটুকু বিক্রি হয়েছে, কতটুকু মুনাফা হয়েছে, সম্পদ ঠিক আছে কিনা, আমাদের দায় বেশি হয়ে গেছে কিনা, এগুলা অ্যানালাইসিস করে। ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ হচ্ছে ব্যবস্থাপক। তাহলে প্রধান ব্যবহারকারী কারা? শেয়ার হোল্ডার আর বিনিয়োগকারী। কারণ কি? শেয়ার হোল্ডার যারা, তারা শেয়ার রাখবে নাকি বিক্রি করে দেবে, বা নতুন করে যারা শেয়ার কিনতে চায়, বিনিয়োগকারী আমরা যাদের বলি, তারা আসলে এই কোম্পানির শেয়ার কিনবে কিনা সেটা কিন্তু আর্থিক বিবরণী দেখে বা হিসাবের তথ্য দেখে সিদ্ধান্ত নেয়। ঠিক আছে? ও যে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তাহলে শেয়ার হোল্ডার এবং বিনিয়োগকারী, শেয়ার হোল্ডার শেয়ারটা ধরে রাখবে না বিক্রি করে দিবে, বিনিয়োগকারী নতুন করে ওই কোম্পানির শেয়ার কিনবে, বিনিয়োগ করবে ওই শেয়ারে নাকি করবে না, এটা কিন্তু ওই আর্থিক বিবরণী দেখে বা হিসাব বিজ্ঞানের তথ্য দেখে সিদ্ধান্ত নেয়। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি? ব্যাংক সমন্বয় বিবরণী কি জিনিস? এটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ ব্যাংকের সাথে লেনদেন হয়, তাদের কিন্তু একটা নগদান বই আছে। ঠিক আছে? নগদান বই এবং ব্যাংক বিবরণী। এই নগদান বই, তারা যখন ব্যাংকের একটা চেক দিয়ে দেয়, অর্থাৎ ব্যাংকের চেক দেওয়া মানে কি? ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে যাবে যাকে চেক দিবে, তাহলে ব্যাংক থেকে তো টাকা কমে যাবে। ঠিক আছে? ওইটা কিন্তু তারা আবার নগদান বই থেকেও কমায় দেয়। অর্থাৎ ব্যাংকে যে টাকা আছে সেটার সাথে কত যোগ বিয়োগ হলো সেটা তারা একটা বই রাখে, সেটাকে আমরা নগদান বই বলি। এই নগদান বইয়ের সাথে এই যে ব্যাংক বিবরণী, যেটা ব্যাংক স্টেটমেন্ট, এই দুইটার মধ্যে পার্থক্য হয় মাঝে মাঝে। আপনি চেক দিয়ে দিলেন, নগদান বই থেকে বাদ দিয়ে দিলেন, কিন্তু যাকে চেক দিলেন সে কিন্তু টাকা উঠায়নি। তাহলে কি হবে? আপনার নগদান বইতে টাকা কমে যাবে, ব্যাংকে টাকা বেশি থাকবে। তো এই দুইটার মধ্যে যে অমিল হয়, গড়মিল হয়, সেটা মিল করার জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি। সেটা হচ্ছে এই যে ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের মধ্যে পার্থক্য নিরূপণ ও সমন্বয়। 11 গ, তাহিরা হোসনা, আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন 11 গ। পরের প্রশ্ন দেখেন, ব্যবসায়ের ঋণযোগ্যতা মূল্যায়নের জন্য হিসাব তথ্য প্রধানত কারা ব্যবহার করে? ব্যবসায়ের ঋণযোগ্যতা মূল্যায়ন অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান, তাকে ঋণ দেওয়া যাবে কিনা, এটা মূল্যায়নের জন্য হিসাব তথ্যের প্রধানত কারা ব্যবহার করে? মানে যে আমি আপনাকে লোন দিব, তাহলে কি দেখি যে তার ঋণ দেওয়ার ক্ষমতা আছে কিনা, ফেরত দেওয়ার ক্ষমতা আছে কিনা।
সে ঠিকমতো তাকে লোন দিলে শোধ করবে কিনা, ঠিক আছে। এটা কারা দেখে? যারা ঋণ দেয় তারা। তাহলে ঋণ যোগ্যতা মূল্যায়নের জন্য হিসাব তথ্যের প্রধান ব্যবহারকারী কারা? তাহলে কারা ঋণ দেয়? তারাই হবে হচ্ছে প্রধান ব্যবহারকারী, ব্যাংক এবং ঋণদাতা। যেহেতু তারা ঋণ দিবে ব্যবসা প্রতিষ্ঠানকে, তাহলে ব্যাংক এবং ঋণদাতা কিন্তু এই ঋণ যোগ্যতা মূল্যায়ন করবে হিসাবের তথ্য থেকে, যে তার আসলে ক্যাপাসিটি আছে কিনা, তার লসে কিনা, সে পরিশোধ করতে পারবে কিনা, তারপরে আগে যে ঋণগুলা নিয়েছে সেগুলা ঠিকমতো শোধ করেছে কিনা, এগুলা কিন্তু ব্যাংক এবং ঋণদাতা দেখে তারপরে আপনাদেরকে ওই প্রতিষ্ঠানকে ঋণ দিবে। বকেয়া খরচ বা অ্যাক্রুড এক্সপেন্সেস এর সমন্বয় জাবেদা কোনটি? বকেয়া খরচের সমন্বয় জাবেদা। তো আমরা জানি আমাদের জাবেদা অনেক প্রকার, ঠিক আছে। সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, তারপর হচ্ছে রেকটিফাইং জার্নাল যেটাকে বলে, ভুল সংশোধনী জাবেদা, ঠিক আছে। তারপরে ক্লোজিং এন্ট্রি যেটাকে বলি আমরা, হ্যাঁ। তো সমন্বয় জাবেদা যদি আমরা মোটা দাগে বলি, সমন্বয় জাবেদা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সমন্বয় জাবেদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সমন্বয় জাবেদা আমাদের আর্থিক বিবরণীতে, অর্থাৎ উদ্বৃত্তপত্র যেটা, সেটাকে কিন্তু এই যে ক্লাস 9 থেকে শুরু করে একেবারে আপনার বিবিএ ভর্তি হওয়ার পর্যন্ত এই সমন্বয় কিন্তু কাজে লাগে এবং গুরুত্বের সাথে শেখানো হয়। সমন্বয় জাবেদার আমাদের কিসের জন্য সমন্বয় জাবেদা দেওয়া হয়? বকেয়া আয়, বকেয়া ব্যয়, তারপর হচ্ছে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, আর হচ্ছে অবচয়, অবচয় বা অবলোপন। মোটা দাগে এই বিষয়গুলোর সমন্বয় জাবেদা হয় যদি আমাদের কোনো বকেয়া আয় থাকে, যদি আমাদের কোনো বকেয়া ব্যয় থাকে, যদি আমাদের অগ্রিম আয় থাকে, যদি অগ্রিম ব্যয় থাকে, ঠিক আছে। অগ্রিম আয়কে আবার আমরা অনুপার্জিত আয় বলি। কি বলি? অনুপার্জিত আয়। মানে টাকা পেয়েছি কিন্তু এখনো কাজ করিনি, ঠিক আছে, এটাকে বলে অনুপার্জিত। মানে আয় হয়েছে কিন্তু উপার্জন হয়নি, ঠিক আছে, এটাকে অনুপার্জিত আয় বলে। তাহলে আপনারা অ্যান্সার দিতে থাকেন যে বকেয়া খরচের সঠিক অ্যান্সার কোনটা? ডেবিট প্রদেয় মজুরি, ক্রেডিট হচ্ছে মজুরি ব্যয়, ডেবিট মজুরি ব্যয়, ক্রেডিট প্রদেয় মজুরি, ডেবিট নগদ হবেন আর ক্রেডিট প্রদেয় মজুরি, অথবা ডেবিট প্রদেয় মজুরি, ক্রেডিট অর্জিত ব্যয়। কোনটা সঠিক অ্যান্সার? যে তাহিরা আছেন, কেয়ার সুজন আছেন, আপনারা টুম্পা খাতুন অ্যান্সার সঠিক অ্যান্সার করার ট্রাই করেন। আচ্ছা, এর মধ্যে আমরা দেখে আসি যে বকেয়া আয়। তাহলে আমাদের বকেয়া খরচ, এটা সমন্বয় কি হবে? বকেয়া খরচ মানে কি? আমাদের কাজ করে দিছে বা ব্যয় হয়েছে কিন্তু এখন আমরা টাকা দেইনি, যেমন বকেয়া বেতন, ঠিক আছে। বকেয়া বেতন মাস শেষ হয়ে গেছে কিন্তু আমরা বেতনের টাকা এখনো কর্মচারীদের দেইনি, তাহলে এটার জাবেদা কি হবে? ঠিক আছে, তাহলে খরচ ডেবিট হয়, বকেয়া খরচ ডেবিট, বকেয়া খরচ ডেবিট, খরচ খরচ হিসাবের নাম হবে। যদি বেতন থাকে বকেয়া বেতন, তাহলে বেতন হিসাব, বেতন হিসাব, বেতন হিসাব ডেবিট, আর হচ্ছে বকেয়া বেতন, বকেয়া বেতন ক্রেডিট। কারণ কি? আমাদের খরচ খরচ হচ্ছে একটা ডেবিট হিসাব, ঠিক আছে, ব্যয় হচ্ছে ডেবিট হিসাব। 6টা হিসাব আছে, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব, আর মূলধন হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব, মূলধন হিসাব, আয় হিসাব, সম্পদ হিসাব, দায় হিসাব, ঠিক আছে। এই 6টা হিসাবের মধ্যে 3টা হচ্ছে যে ডেবিট হিসাবগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয়, অর্থাৎ বেতন হিসাব, বেতন আমাদের একটা খরচ, খরচ হিসাব বৃদ্ধি পাইছে এই কারণে বেতন হিসাব ডেবিট। আর বকেয়া বেতন হচ্ছে দায়, ঠিক আছে, আমাদের বেতন আমরা দেইনি কিন্তু আমাদের দিতে হবে, এই কারণে বকেয়া বেতন হচ্ছে দায়, যেহেতু দিতে হবে সে কারণে দায়, এই কারণে বকেয়া বেতন ক্রেডিট। আচ্ছা, অবচয়ের বা ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা কোনটি? আমরা বলেছি বকেয়া আয় ব্যয় এবং অবচয়ের আমাদের সমন্বয় জাবেদা হয়, ঠিক আছে। তাহলে অবচয়ের জন্য আমরা কি জাবেদা দেই? অবচয় একটা খরচ, অবচয় হিসাব ডেবিট,
কারণ খরচ বাড়লে ডেবিট, ঠিক আছে, খরচ। আচ্ছা, তার আগে আমি একটু বেসিক ক্লিয়ার করে আসি। জাবেদা, আয়, ব্যয়, সম্পদ, দায়, আর হচ্ছে মূলধন, উত্তোলন। হিসাব, আমাদের মোট 6টা হিসাব আছে, ঠিক আছে, আয়, ব্যয়, সম্পদ, দায়, মূলধন আর উত্তোলন। এর মধ্যে ব্যয় হিসাব, সম্পদ হিসাব আর হচ্ছে উত্তোলন হিসাব, এই 3টা ডেবিট হিসাব, ঠিক আছে। ডেবিট হিসাব যদি বাড়ে তাহলে ডেবিট, আর ডেবিট হিসাব যদি কমে তাহলে ক্রেডিট। এটা মনে রাখবেন সবসময়, তাহলে আপনার কোনো দিন কোনো জাবেদা ভুল যাবে না। আর আমাদের আয়, আচ্ছা, দায় আর মূলধন, আয়, দায় আর মূলধন, এই 3টা হচ্ছে ক্রেডিট হিসাব, ঠিক আছে। ক্রেডিট হিসাব যদি আমাদের বাড়ে তাহলে ক্রেডিট, আর যদি কমে তাহলে ডেবিট, ঠিক আছে। ডেবিট হিসাব বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ক্রেডিট হিসাব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তাহলে আমাদের ব্যয় হিসাব, এখানে দেখে অবচয়। অবচয় তো আমরা জানি অবচয় কি জিনিস। অবচয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা খরচ, ব্যয়। তাহলে অবচয় বাড়তেছে, ব্যয় হিসাব বাড়তেছে, তাহলে ব্যয় হিসাব ডেবিট। ব্যয় হিসাব বাড়লে হচ্ছে ডেবিট, অবচয় ডেবিট, আর পুঞ্জীবিত অবচয় হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ডেবিট হচ্ছে অবচয় ব্যয় বা অবচয় হিসাব, ক্রেডিট হচ্ছে পুঞ্জীবিত অবচয়। সঠিক অ্যান্সার আমরা কতেই পেয়ে গেছি, বাকিগুলা কিন্তু আমাদের সঠিক না, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই। চলতি অনুপাত কি? কারেন্ট রেশিও। চলতি অনুপাত, আমাদের কিন্তু অনেকগুলো রেশিও রয়েছে। অনুপাত আমরা কেন ইউজ করি? হিসাবের তথ্য বিশ্লেষণ করার জন্য। তাহলে চলতি অনুপাত কি জিনিস? চলতি অনুপাত হচ্ছে চলতি, আমি এখানে অ্যান্সার দিয়ে দিই, চলতি সম্পদ ভাগ চলতি দায়। তো চলতি সম্পদ আমাদের যা রয়েছে, চলতি সম্পদ প্রতিষ্ঠানের কি কি চলতি সম্পদ থাকে? এটা হচ্ছে প্রাপ্য হিসাব, নগদান, নগদ, ব্যাংক ব্যালেন্স, মজুদ পণ্য, অগ্রিম ব্যয়, ঠিক আছে। এগুলা খুবই কমন চলতি সম্পদ। আমাদের চলতি সম্পদ যা আছে সেটাকে যোগ করে যদি চলতি দায়, চলতি দায় আমাদের কি কি রয়েছে? চলতি দায়, চলতি দায়ের মধ্যে আছে পাওনাদার বা প্রদেয় হিসাব, পাওনাদার, প্রদেয় হিসাব, তারপর হচ্ছে ঋণ, ঋণপত্র, ঠিক আছে। পাওনাদার, প্রদেয় হিসাব, ঋণপত্র, আর স্বল্প মেয়াদি, স্বল্প মেয়াদি আমাদের যে ঋণপত্র গুলো রয়েছে বা স্বল্প মেয়াদি যে লোন গুলা রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই চলতি দায়ের মধ্যে থাকবে। তাহলে চলতি সম্পদকে যদি চলতি দায় দ্বারা ভাগ দিই তাহলে আমাদের চলতি অনুপাত পাবো, চলতি অনুপাত পাবো। এটার আদর্শ রেশিও হচ্ছে 2:1, অর্থাৎ আমাদের যে দায় থাকবে এটার দ্বিগুণ আমাদের চলতি সম্পদ থাকতে হবে। চলতি দায় যা থাকবে তার দ্বিগুণ কিন্তু চলতি সম্পদ থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আদর্শ রেশিও। যদি এর থেকে কম থাকে তাহলে সেটা খারাপ, আর যদি এর চেয়ে বেশি থাকে তাহলে সেটা ভালো। আচ্ছা, তড়িৎ অনুপাত, কুইক রেশিও কি? আমরা আগে চলতি অনুপাত পড়েছি, এখন হচ্ছে তড়িৎ অনুপাত। এই তড়িৎ অনুপাতের কিন্তু আরো নাম রয়েছে, অগ্নি অনুপাত বা তরল অনুপাত, ঠিক আছে। এই তড়িৎ অনুপাত আমরা চলতি সম্পদ ভাগ মোট দায় না, এই অনুপাতগুলো আসলে শেখার কিছু নাই, এটা আপনি মুখস্থ রাখবেন। আমাদের কিছু অনুপাত রয়েছে, এই অনুপাতগুলোর ফুল লিস্ট কিন্তু পেইড কোর্সে দিয়ে দিব। তো
এই যে যে গুরুত্বপূর্ণ অনুপাতগুলো রয়েছে সেইগুলা আপনারা মুখস্থ রাখবেন, ঠিক আছে? এই অনুপাতগুলো কেন ব্যবহার করা হয় সেটা হচ্ছে হিসাব তথ্য বিশ্লেষণ করার জন্য, যেন ব্যবহারকারীরা সিদ্ধান্ত নিতে পারে যে এই প্রতিষ্ঠানের অবস্থা কেমন, সেটার জন্য এই যে বিভিন্ন অনুপাত আমরা করে থাকি। তো চলতি সম্পদ ভাগ মোট দায় না, চলতি সম্পদ মাইনাস মজুদ ভাগ চলতি দায়, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলতি অনুপাতের মতোই তড়িৎ অনুপাত একই জিনিস, তবে চলতি সম্পদ থেকে আমরা মজুদ পণ্য এবং এর সাথে আরেকটা জিনিস আমরা বাদ দিই, সেটা হচ্ছে অগ্রিম। ঠিক আছে, চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম বাদ দিয়ে আমাদের যেটা থাকে সেটাকে আমরা তড়িৎ, এটা চলতি সম্পদ, এটা যদি আমরা মজুদ পণ্য বাদ দিই তাহলে তড়িৎ সম্পদ হয়ে যায়। ঠিক আছে, তড়িৎ সম্পদ হয়। ঠিক আছে, তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। আচ্ছা, 16 খ, হ্যাঁ সঠিক অ্যান্সার 16 খ। তাহিরা হোসনা, আপনাকে ধন্যবাদ। 15 ক বলেছিলেন আপনি, আমরা দেখে আসি 15 অ্যান্সার কি। 15 ক সঠিক অ্যান্সার। তাহিরা হোসনা, আপনি অনুপাতে ভালো, আপনি ভালো করে পড়ালেখা করেন এবং আমাদের ক্লাসে থাকেন, অ্যাকাউন্টিং ক্লাসে রেগুলার। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অর্থাৎ ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবচয় কিভাবে নির্ণয় করা হয়? তাহলে অবচয় নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, বা এটাকে বলে সরল রৈখিক পদ্ধতি। 2 নম্বর হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ব্যালেন্স মেথড, এটাকে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডও বলে, অথবা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা ক্রমহ্রাসমান জের পদ্ধতি। অবচয়ের 9-10টা পদ্ধতি রয়েছে, কিন্তু আমাদের মোস্টলি কমন হচ্ছে 4টা। এখানে হচ্ছে 2টা লিখেছি। 3 নম্বর হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, সমষ্টি পদ্ধতি, এবং 4 নাম্বার হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, ডাবল ডিক্লাইনিং, বর্ষ সংখ্যা সমষ্টি, উৎপাদন একক পদ্ধতি। ঠিক আছে, তো সরল রৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর আমাদের একই অবচয় হয়, অর্থাৎ 10,000 টাকা যদি আমাদের একটা মেশিনের দাম থাকে, আমরা যদি 10% করে অবচয় ধরি তাহলে কিন্তু এটা 1,000 টাকা। যদি 5 বছর এই মেশিনটার আয়ু থাকে তাহলে আমাদের, বা 10 বছর যদি আয়ু থাকে তাহলে আমাদের 1,000 টাকা করে প্রত্যেক বছর অবচয় হবে। এটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতিতে। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স বা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের একটা পার্সেন্টেজ প্রত্যেক বছর, কিন্তু এই যে একটা মেশিনের দাম ধরে নিলাম 1,00,000 টাকা, ঠিক আছে, এটার উপর 20% অবচয় ধরতে হবে। 20% অবচয়, অর্থাৎ প্রত্যেক বছরে আমাদের অবচয় হবে 20% এই মেশিনটার উপর। তাহলে প্রথম বছরে অবচয় হচ্ছে 20,000 টাকা। কারণ এটা কিভাবে পাইলাম, 1,00,000 টাকা গুণ 20%, ঠিক আছে, 20,000 টাকা। এটা হচ্ছে প্রথম বছরে। দ্বিতীয় বছরে অবচয় কি হবে, আমাদের 20% হবে। কোনটার উপর 20% হবে, এই যে আমাদের 1,00,000 থেকে 20,000 টাকা বাদ যাবে, ঠিক আছে, 1,00,000 থেকে 20,000 বাদ যেয়ে 80,000 টাকা থাকবে, এটার উপরে 20%, তাহলে আমাদের কিন্তু 16,000 টাকা থাকবে। ঠিক আছে, তাহলে তৃতীয় বছর আমাদের ওইভাবে আবার 20% হবে। তৃতীয় বছরেও আমাদের 20% হবে, কোনটার উপরে, এই যে 1,00,000 থেকে আমাদের 20,000 আর 16,000 বাদ দিতে হবে, তাহলে আমাদের 64,000 টাকা থাকবে, এটার উপর 20%, তাহলে 12,800 টাকা। তাহলে দেখেন, ডাবল ডিক্লাইনিং বা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রত্যেক বছরে বছরে কিন্তু আমাদের প্রথমে 20,000, তারপরে 16,000, তারপরে 12,800 টাকা এভাবে কমতে থাকবে। কারণ কি, আমরা প্রথম বছরে এই যে মেশিনের যে মূল টাকার উপর ধরেছি, পরে অবচয় বাদ দিয়ে বাকি টাকার উপর ধরেছি, পরে অবচয় বাদ দিয়ে বাকি টাকার উপর ধরেছি। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সবসময়
কিন্তু প্রথমে বেশি হবে এবং পরে কম হবে। কেন হবে সেটাই এক্সাম্পলের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। তাহলে প্রথম দিকে বেশি এবং পরবর্তী সময়ে কম অবচয় হয়, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো আমাদের জানান। আর যদি কোনো প্রবলেম থাকে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি পেইড কোর্স সম্পর্কে আপনারা জানতে চান তাহলে জিএস অথবা এমএস লিখে কমেন্ট করুন। ঠিক আছে, আর আপনাদের এই যে কোর্স রয়েছে এডিটোরিয়ানের 19তম শিক্ষক নিবন্ধনের জেনারেল কোর্স, 10 থেকে 20তম গ্রেড ফুল কোর্স, অল জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স, 19তম শিক্ষক নিবন্ধন সাবজেক্টিভ কোর্স, সমাজসেবা ম্যারাথন ফুল কোর্স, এই কোর্সগুলো কিন্তু একেবারে নামমাত্র মূল্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা বিস্তারিত জানতে জিএসএমএস লিখে কমেন্ট করুন এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবার জন্য অনেক দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।